এই লোকটি তার দরিদ্র নতুন স্ত্রীকে ত্যাগ করে এক ধনী সুন্দরী মহিলার সাথে জড়িয়ে পড়ে, কিন্তু সেই ধনী মহিলা ইতিমধ্যে অন্য কারো সাথে সম্পর্কে আবদ্ধ। লোকটি শুধুই তার কাছে খেলনার মতো সাদামাটাভাবে জীবনযাপন করতে ব্যর্থ হয়ে সে তার স্ত্রীর কাছে ফিরে আসতে চায়। সে জানতে পারে যে তার স্ত্রী শুধু 50 বিলিয়ন মূল্যের একটি ভিলা জেতেনি, বরং তার সাথে এক ধনী পরিবারের ছেলে বন্ধুও জুটেছে। ইউঝৌ জেসিকার কাছে ডেভিডের অপরাধের প্রমাণ সম্পর্কে জানতে চায়। জেসিকা বলে যে প্রমাণটি তার ছেলের পুতুলের ভেতরে লুকানো আছে। সে এই বিনিময়ে ইউঝৌকে অনুরোধ করে যেন ইউঝৌ তার ছেলেকে আত্মীয়ের বাড়িতে লালন পালনের জন্য পাঠাতে সাহায্য করে। তাদের কথা শেষ হওয়ার সময় ইউঝৌ জেসিকার গলার উল্কিটি দেখতে পেয়ে চমকে যায়। তার মনে পড়ে বহু বছর আগে যে গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা মারা গিয়েছিল, সেখানেও একই উল্কিওয়ালা একজন লোক ছিল। গাড়ি দুর্ঘটনাটি যে কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল তা বুঝতে পেরে ইউঝৌর হৃদয়ে হঠাৎ তীব্র ব্যথা হয়। সে প্রায় দাঁড়িয়েই থাকতে পারছিল না। সৌভাগ্যক্রমে মেইলি তাকে সমঝমতো ধরে ফেলে। সে মেইলিকে বলে যে গাড়ি দুর্ঘটনাটি সম্ভবত তার কাকা আর জেসিকা মিলেই ঘটিয়েছিল। মেইলি তার সন্দেহ সমর্থন করে। সে কিছুক্ষণ আগে শুনেছিল মিং তাংয়ের একজন সহকর্মী স্মরণ করছিল 20 বছরেরও আগে জেসিকা মিং ইউন তাংয়ের কর্মচারী ছিল আর ইউঝৌর বাবার সেক্রেটারি ছিল। হয়তো সেই সময় থেকেই তারা দুজন ষড়যন্ত্র শুরু করেছিল। ইউঝৌ জেসিকার বাড়িতে তার কাকার সাথে দেখা করে, যিনি প্রমাণ চুরি করতে এসেছিল। সে কাকার কাছে জানতে চায় যে তিনি কি সত্যি নিজের হাতে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে তার বাবা মাকে হত্যা করেছিল। দুষ্ট কাকা প্রমাণ হাতে থাকার অহংকারে সবকিছু স্বীকার করে নেন। তিনি বলে যে বহু বছর আগে ইউঝৌর বাবা যখন তার আর জেসিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে তাকে মিং তাং থেকে তাড়াতে চেয়েছিলে, তখন কাকার আগে মিং ইউন তাং দখল করার জন্য জেসিকার সাথে হাত মিলিয়েছিল এবং একটি গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে ইউঝৌর বাবা মাকে ঘটনাস্থলেই মেরে ফেলেছিল। তিনি গর্ব করে বলে যে এই মামলাটির অনুসন্ধানের সময়সীমা পেরিয়ে গেছে, তাই ইউঝৌ সত্যি জানলেও তাকে কিছুই করতে পারবে না। কিন্তু যখন তিনি বুক ফুলিয়ে গেট থেকে বের হতে যাচ্ছিল, তখন দেখে দরজার বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ তাকে মিং ইউন প্রতারণা ও আত্মসাৎ মামলায় গ্রেপ্তার করে, কারণ ডেভিড ইতিমধ্যেই ধরা পড়েছে আর তার ফোনে কাকা, জেসিকা আর ডেভিড এই তিনজনের জাল চুক্তি তৈরির প্রমাণের রেকর্ড রয়েছে। কাকা বোঝানোর চেষ্টা করে যে এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই। ইউঝৌ বাইরে এসে পুলিশকে বলে যে কাকা আসলে খুনের ষড়যন্ত্রকারী, কারণ তার বাবা মার গাড়ি দুর্ঘটনার মামলাটির অনুসন্ধানের সময়সীমা এখনো পেরিয়ে যায়নি। এই কথা বলে ইউঝৌ সেই পুলিশের ঘুষ নেওয়ার ভিডিওটি বের করে। ভিডিওটিতে পুলিশ অফিসার বলেছিল যে তিনি কাকাকে গাড়ি দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ মুছে ফেলতে সাহায্য করবে, আর বলেছিল যে কাকা বিদেশে পালিয়ে যাওয়ার কারণে মামলাটি প্রমাণের অভাবে বন্ধ করে দেওয়া হবে। কাকা যখন গাড়ি দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার মামলায় তদন্তাধীন ছিল, তখন পুলিশের সাহায্যে বিদেশে পালিয়ে যান। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার প্রতিটি দিনই অনুসন্ধানের সময়সীমা দীর্ঘায়িত করে, তাই এই মামলাটির অনুসন্ধানের সময়সীমা শেষ হয়নি। পুলিশের তদন্তে জানা যায় কাকা শুধু ইউঝৌর বাবা মাকেই হত্যা করেননি, বরং অর্থ বিভাগের প্রধানকেও হত্যা করেছে। শেষ পর্যন্ত একাধিক অপরাধে তিনি দোষী সাব্যস্ত হন আর তার মৃত্যুদণ্ড হয়। ইউঝৌ মেইলিকে নিয়ে তার বাবা মায়ের কবরস্থানে যায় আর তাদের জানায় যে কাকা ধরা পড়ে, যা তাদের আত্মাকে শান্তি দেবে। একই সাথে সে বাবা মায়ের সাথে মেইলির পরিচয় করিয়ে দেয় যে তার জীবনসঙ্গী হতে চলেছে। মেইলি প্রতিশ্রুতি দেয় যে সে ইউঝৌর পাশে থাকবে আর কখনোই তাকে ছেড়ে যাবে না। পূজা শেষ করার পর তারা দুজন নিজেরাই ভাইস চেয়ারম্যানের কাছে যায় আর স্বীকার করে যে তারা ভিলা পাওয়ার জন্য প্রথম দিকে স্বামী স্ত্রীর অভিনয় করেছিল। এখন তারা বাড়িটি ফিরিয়ে দিতে আর চুক্তি লঙ্ঘনের সমস্ত পরিণাম বহন করতে প্রস্তুত। স্বীকার করার পরে মেইলি অবশেষে স্বস্তি পায়, কিন্তু ভাইস চেয়ারম্যানের অভিব্যক্তি স্বাভাবিক থাকায় সে মনে করে যে তিনি হয়তো তাদের মিথ্যা আগেই ধরে ফেলেছিল। মেইলি তার বোনের সাথে থাকার জন্য চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউঝৌ বলে যে তার বোনের বাড়ি খুব ভিড় আর তার বাড়ি অনেক প্রশস্ত। মেইলিকে তার সাথে থাকতে বলে। মেইলি তার ইশারা বুঝতে না পারায় সে এক ধাপ পিছিয়ে আসে আর বলে যে সে এখন থেকে প্রতিদিন মেইলিকে কর্মক্ষেত্রে পৌঁছে দেবে আর নিয়ে আসবে। এই সমস্যাটি মিটতে না মিটতেই একটি ভালো খবর আসে যে দাদিমা এতদিন অজ্ঞান ছিল। তিনি হঠাৎ জেগে ওঠে। ইউঝৌ আর তার কাকিমা ও ভাইপো
আনন্দে দাদিমার পাশে বসে থাকে আর দাদিমা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করে। কাকিমা ইউঝোর কাছে ক্ষমা চান যে এত বছর ধরে তিনি সবসময় তাকে কঠোরভাবে শাসন করেছে আর কাকিমা হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারেননি। যদি ইউঝো কষ্ট পেয়ে থাকে তবে তিনি আর তার ছেলে বাইরে চলে যেতে পারে। ইউঝো কাকিমার হাত ধরে তাকে সান্ত্বনা দেয় যে তাকে নিজেকে দোষারোপ করতে হবে না, তারা সবসময় এক পরিবার থাকবে। অন্যদিকে ইউনশো কোম্পানির সহকর্মীরা ঘর পরিবর্তনের উৎসবের আয়োজন করে। ইউঝো আর মেইলি দুজনেই আমন্ত্রিত হন। তারা দুজন একসাথে ফল কেনার জন্য সুপারমার্কেটে যায় যা সহকর্মীদের উপহার হিসেবে দেবে। তারা হাসতে হাসতে ফল বাঁচতে হঠাৎ দেখে যে কিছুক্ষণ পরেই যাদের সাথে দেখা করতে হবে সেই সহকর্মীরাও এখানে আছে। মেইলি দ্রুত ঘুরে ইউঝোকে নিয়ে লুকিয়ে পড়ে যাতে তারা দেখতে না পায়। ইউঝো অসন্তুষ্ট হয়ে বলে যে ডেটিং করার সময়ও লুকিয়ে থাকতে হচ্ছে আর মেইলিকে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করতে বলে। মেইলি বলে যে সে এখনও তার সহকর্মীদের জানায়নি আর যদি এখন প্রকাশ করে তবে তারা অবশ্যই তাকে বকা দেবে। সে তাদের সাথে কথা বলার পরে প্রকাশ করবে। খাবারের মাঝামাঝি সময়ে সবাই ট্রুথ অর ডেয়ার খেলতে শুরু করে। ইউঝো তার অনুভূতি লুকিয়ে রাখতে পারে না। তাকে জিজ্ঞাসা করা হলে যে তার বান্ধবী আছে কিনা সে তৎক্ষণাৎ স্বীকার করে নেয়। যখন মেইলিকে জিজ্ঞাসা করার পালা আসে যে তার কোনো প্রেমিক আছে কিনা সে মদ্যপান করে এড়িয়ে যায়। শেষ কবে কিস করেছে জিজ্ঞাসা করা হলেও সে আবারও মদ খেয়ে নেয়। সম্পর্কের বিষয়ে সমস্ত প্রশ্ন সে মদ্যপান করে এড়িয়ে যায়। ইউঝো মেইলির আডাল আচরণে ক্ষুব্ধ হয়ে বাইরে চলে গিয়ে মুখ ভার করে থাকে। মেইলি যখন তাকে খুঁজতে আসে সে বলে যে মেইলি তাকে প্রেমিক হিসেবে স্বীকার করতে চায় না যাতে ভবিষ্যতে অন্য কারো সাথে সম্পর্ক করা সহজ হয়। মেইলি দ্রুত তাকে টেনে নেয়, বলে যে সে মুখ ফুটে বলতে পারছিল না কারণ এই সুন্দর মানুষটি তার। আসলে সুপারমার্কেটে থাকাকালীন সবাই তাদের দেখে ফেলেছিল। তারা ইচ্ছাকৃতভাবে ট্রুথ অর ডেয়ার খেলছিল যাতে তাদের প্রতিক্রিয়া দেখতে পারে। এমনকি একজন পুরুষ সহকর্মী তাদের দুজনকে মিং ইউন তাংয়ের সিডিতে আলিঙ্গন করতেও দেখেছিল। এখন একজন মহিলা সহকর্মীও বুঝতে পারে যে ফটো স্টুডিওতে বিয়ের পোশাক পরা যে দম্পতিকে তারা দেখেছিল তারা ছিল ইউঝো আর মেইলি। সহকর্মীরা সবাই চিল্লাচিল্লি করে তাদের জিজ্ঞাসা করতে থাকে যে তাদের প্রথম দেখা কবে হয়েছিল। ইউঝো মেইলির হাত ধরে গর্বের সাথে দেখায় যে তাদের সম্পর্ক ছোটবেলাতেই শুরু হয়েছিল। সম্পর্ক প্রকাশ্যে আসার পর তারা দুজন সুখে শান্তিতে থাকে। পার্টি শেষে তারা একসাথে ভিলায় ফিরে আসে জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য। এদিকে যে প্রাক্তন প্রেমিক নিজের কর্মের ফল ভুগছে সে খুবই খারাপ অবস্থায় আছে, কোনো কাজ সে পাচ্ছে না। সে মেইলির কিনে দেওয়া টাইটি ধরে থাকে আর মেইলির সাথে থাকার সময়কার সব গৌরবময় দিনের কথা মনে করতে থাকে। অনুতাপ আর ঘৃণার মতো বিভিন্ন আবেগ একসাথে মিশে যায়। সে অনুশোচনা নিয়ে মেইলির সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে আসে কিন্তু দেখে যে মেই লি ইউঝোর সাথে আলিঙ্গন করছে। সেই মুহূর্তে তার মনে তীব্র ঘৃণা জেগে ওঠে। সে শপথ করে যে এই দুজনের উপর প্রতিশোধ নেবে। কিছু না জেনে মেইলি ইউঝোর বাহুতে জেগে ওঠে। সে উঠতে চাইলে ইউঝো তাকে শক্ত করে ধরে রাখে আর আরও কিছুক্ষণ ঘুমাতে বলে। সে যখন আবার জেগে ওঠে তখন দেখে ইউঝো রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছে। সুখের অনুভূতি তার মনকে ঘিরে ধরে। সে ইউঝোকে ধরে ফেলে, মনে করে যেন তারা এখন নতুন বিয়ে করেছে। ইউঝো প্রতিশ্রুতি দেয় যে সে মেইলিকে সারা জীবন এভাবেই রাখবে, তাকে ভালোবাসবে আর তার চুল পেকে যাওয়া পর্যন্ত তাকে আদর করবে। খাওয়ার পর ইউঝো মেইলিকে কাজে পৌঁছে দেয়। মেইলি একটি কিস দিয়ে অনিচ্ছায় বিদায় নেয়। ইউঝো চলে যাওয়ার পর মেইলি প্রাক্তন প্রেমিকের ফোন পায়। সে বিরক্ত হয়ে সরাসরি ফোন কেটে দেয়। এতে রেগে গিয়ে প্রাক্তন প্রেমিক দ্রুত অনলাইনে একটি নিবন্ধ প্রকাশ করে আর বলে যে সে একটি জরুরি সংবাদ সম্মেলন করবে আর মিং ইউন তাংয়ের উত্তরাধিকারীর প্রতারণামূলক কাজগুলো প্রকাশ করবে। সাংবাদিকরা নিবন্ধটি দেখে প্রথম তথ্য পেতে চায় আর সবাই একসঙ্গে সংবাদ সম্মেলনের দিকে ছুটে যায়। মেইলি তার কাজের জায়গায় বসার সাথে সাথেই প্রাক্তন প্রেমিকের কাছ থেকে আসন্ন সংবাদ সম্মেলনের তথ্য পায়। সে সঙ্গে সঙ্গে ইউঝোকে ফোন করে পরিস্থিতি গুরুতর বলে জানায়। ইউঝো ঘুরে গিয়ে দ্রুত সংবাদ সম্মেলনের দিকে ছুটে যায়। ততক্ষণে সংবাদ সম্মেলন শুরু হয়ে গেছে। প্রাক্তন প্রেমিক সাধারণ নাগরিক সেজে অভিযোগ করে ইউঝো কোটি কোটি ওয়ান মূল্যের অবৈধ সুবিধা পাওয়ার জন্য ধারাবাহিকভাবে প্রতারণামূলক কাজ করেছে আর সে এখানে সবকিছু প্রকাশ করবে। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্ব এর জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।